এই তো কয়েক ঘন্টা আগে বাবু, সকালবেলা নদীর ধারে লাশটা ভাসতে দেখা গিয়েছিল। যদ্দূর মনে হচ্ছে অনেকক্ষণ ধরে বেঁধে রাখার কারণে এই দাগগুলো পড়েছে। ইন্সপেক্টর সাহেব, আপনার গায়ে এই পুলিশের উড্ডিটা না থাকলে দেখিয়ে দিতাম আব্বাস খান কি জিনিস। পালিয়ার যাবি কোথায় শয়তান? হ্যাঁ, ও মামা, আই লাভ ইউ মামা। দেখো আমি ফিরে এসেছি। তুমি মিথ্যে বলছো অসীম। হ্যালো, কে বলছেন? থানার বড়বাবু বলছি, বলুন। কি বললেন? খুন হয়েছে? সুদর্শনবাবু পাল্টে যেতে লাগলেন। অভিনয়টা কি ও করছে নাকি আপনি? আপনি তো বেশ ধুরন্ধর অভিনেতা মশাই, সমানে অভিনয় করে চলেছিলেন আমাদের সাথে। হ্যাঁ, হ্যালো, ইয়েস, ডিটেকটিভ বিরাজ সেন স্পিকিং। আচ্ছা বিরাজ, পৃথিবীতে এত পেশা থাকতে তুই এই গোয়েন্দাগিরির পেশাটাকেই কেন বেছে নিলি? আমাকে একবার বুঝিয়ে বলবি? আজ রবিবার, ছুটির দিন, তাই সকালবেলা বিশাল এসেছে বিরাজের বাড়ি একটু গল্পগুজব করতে। আর দিন 15 পরেই দুর্গাপুজো। বিরাজদের পাড়াতেও দুর্গাপুজোর প্রস্তুতি চলছে পুরোদমে। তুই শিক্ষিত, বুদ্ধিমান, চেষ্টা করলে একটা ভালো চাকরি তুই নিশ্চয়ই জোগাড় করতে পারতিস। তা না করে তুই কি করলি? এই ডিটেকটিভ এজেন্সি খুলে বসলি। আসলে কি জানিস তো বিশাল, এই গোয়েন্দাগিরি ব্যাপারটা না একটা দুর্দান্ত অ্যাডভেঞ্চার অভিযানের প্রায় সমান। তার সাথে অতি সূক্ষ্ম চিন্তাভাবনার ফল বলতে পারিস। বিরাজের এখন বয়স 28 বছর, উচ্চতা প্রায় 6 ফুটের কাছাকাছি, বেশ স্বাস্থ্যবান চেহারা। তার বাবা ছিলেন একজন পুলিশের ডিআইজি। তার যখন 5 বছর বয়স তখন অপরাধীর গুলিতে মারা যান তিনি। বিরাজের মা একাই মানুষ করেছিলেন বিরাজকে। এ ব্যাপারে অবশ্য তাদের মেন্টালি আর ফাইন্যান্সিয়ালি সাহায্য করেছিলেন বিরাজের কাকা, অর্থাৎ বিশালের বাবা। বিরাজের মা 3 বছর আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন। এখন এই বাড়িতে বিরাজ একাই থাকে। চাকরির তেমন চেষ্টা না করে বিরাজ গোয়েন্দাগিরির পথটাই বেছে নিয়েছে। বাড়ির দরজার সামনে নিজের চেম্বারের নাম দিয়ে একটা সাইনবোর্ড টাঙিয়েছে, সেন প্রাইভেট ডিটেকটিভ এজেন্সি। আমি মানছি গোয়েন্দাগিরি খুব জটিল একটা কাজ, সবাই পারে না, কিন্তু তাই বলে তুই বস, আমি দেখছি। নমস্কার। এটা এটা নিশ্চয়ই ওই মিস্টার সেনের বাড়ি। হ্যাঁ, কিন্তু আপনি? আসুন রাঘব বাবু, ভেতরে আসুন। হ্যাঁ, নমস্কার নমস্কার। আপনি আপনি নিশ্চয়ই বিরাজ বাবু? হ্যাঁ আমি। এই এখানে বসুন। আসলে আমি কালকে আপনাকে কল করেছিলাম, একটা বিশেষ সমস্যার ব্যাপারে না কথা বলার জন্যই আমি এখানে এসেছি। বলুন আপনার কি সমস্যা, আমি আপনার সেই সমস্যার সমাধানের চেষ্টা করব অবশ্যই। কথা বলার সময় বিরাজ রাঘববাবুকে ভালো করে পর্যবেক্ষণ করে নিল। এটা বিরাজের বরাবরের স্বভাব। বাড়িতে নতুন ক্লায়েন্ট এলে
বিরাজ তাকে ভালো করে দেখে নেয়। ভদ্রলোকের বয়স 40 থেকে 45 বছর হবে। বেশ মোটাসোটা চেহারা, উচ্চতা 5 ফুট 7 কি 8 ইঞ্চি হবে। পরনের জামাকাপড়ের মধ্যে আভিজাত্যের ছাপ নেই। তাছাড়া আচার ব্যবহারেও সরলতার ছাপ স্পষ্ট। বিরাজ, আমি তাহলে এখন আসলাম। না না, তুইও বস না। বাই দ্য ওয়ে, ওর সাথে পরিচয় করিয়ে দিই। ওর নাম বিশাল সেন। ও আমার ভাই কাম অ্যাসিস্ট্যান্টও বলতে পারেন। আপনার যদি খুব অসুবিধে না থাকে তবে ও কি এখানে থাকতে পারে? না 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 না, অসুবিধের কিছু নেই। আপনার ভাই চাইলেই এখানে থাকতে পারেন। আর একটা কথা বিরাজবাবু, আপনার ফিস কত? হ্যাঁ, মানে একটু যদি কাইন্ডলি বলেন। আচ্ছা আচ্ছা, ফিজের কথা পরে বলছি, আগে বলুন আপনার কেসটা কি। এ ব্যাপারে আমার কিন্তু একটু খুঁতখুতানি আছে মশাই। আমি যদি মনে করি কেসটায় তেমন কিছুই নেই তবে কিন্তু আমাকে মাফ করে দেবেন রাঘববাবু। আমি কিন্তু কেসটা নিতে পারবো না। বিরাজবাবু, আপনি আপনি আমাকে একটু দয়া করুন, একটু দয়া করুন, দয়া করে। আপনি আপনি যদি কেসটা না নেন না, তবে আমি আমি কোথায় যাব? হ্যাঁ, আমার ভাগ্নেকে আমি বাঁচাবো কিভাবে? পুলিশ পুলিশ তো আমার কথা কোনোভাবেই বিশ্বাস করবে না। আপনি আপনি দয়া করে আমাকে বাঁচান একটু বিরাজবাবু। কি এমন কথা রাঘববাবু যা পুলিশ বিশ্বাস করবে না? আর আপনার ভাগ্নেরই বা কি হয়েছে? বলছি বলছি তার আগে একটু একটু জল পাওয়া যাবে? হ্যাঁ, আসলে আসলে গলাটা না একটু। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। এই বলে টেবিল থেকে জলের গ্লাসটা নিয়ে রাঘববাবুকে দিল। ধন্যবাদ ধন্যবাদ বিশালবাবু। এবার আপনাকে ব্যাপারটা বলি। হ্যাঁ, ব্যাপারটা খুলে একটু বলি। তবে তার আগে একটা কথা জানা দরকার। আচ্ছা, আপনি কি অলৌকিক ঘটনায় বিশ্বাস করেন বিরাজবাবু? মানে আমি বলতে চাইছি, এমন কিছু ঘটনা যার বাস্তব ব্যাখ্যা হয়তো সম্ভব নয়, কিন্তু সেটা ঘটতে দেখা গেছে। দেখুন, অলৌকিক ব্যাপার বলতে আপনি যদি ভূত বা সেই জাতীয় কোনো কিছুর কথা বলেন তবে আমি বলবো ভূতে যে আমার অবিশ্বাস আছে তা কিন্তু নয়। আমি মনে করি ভগবান যেমন আছে তেমন পৃথিবীতে ভূতও আছে। ভূত অর্থে আমি কিন্তু প্রচলিত গল্পকথার কথা বলছি না। ভূত অর্থে মানুষের মধ্যেকার নেগেটিভ অরাকে বলা হয়। কোনো মানুষের কোনো উচ্চ আকাঙ্ক্ষা থাকে বা কোনো প্রতিশোধ স্পৃহা থাকে বা কোনো ইচ্ছা অপূর্ণ থাকে, তবে তার মধ্যে এক এনার্জির তৈরি হয় যা সেই মানুষের মৃত্যুর পরেও তার মধ্যেই থেকে যায়। আর আমরা জানি শক্তির কখনো সৃষ্টি বা ধ্বংস করা যায় না, তাই মানুষের মধ্যে থাকা সেই নেগেটিভ অরা থেকেই যায়। আর সেই অরাই বাতাসের সাথে মিশে এক অদ্ভুত রকমের পরিবেশের সৃষ্টি করে সেই স্থানে, যা সেই স্থানে থাকা জীবিত মানুষদের মধ্যে গা ছমছমে ভাব বা ভীতিভাবের কারণ হয়। আর সেই কারণেই মানুষ মারা যাওয়ার পরে তার শরীরটাকে যত দ্রুত সম্ভব পুড়িয়ে দেওয়া হয় বা মাটিতে পুঁতে দেওয়া হয়, যাতে তার মধ্যে থাকা নেগেটিভ অরা বেশি দূর বিস্তৃত হতে না পারে। তবে মানুষের শরীরকে কবর দেওয়ার চেয়ে দাহ করাটাই বেশি সঠিক বলেই আমার মনে হয়। আপনার কথা শুনে না খুব ভালো লাগলো বিরাজবাবু। তবে আমি যে ব্যাপারটার কথা আপনাকে বলতে যাচ্ছি সেটা কোনো ভৌতিক ব্যাপার স্যাপার নয়। আসলে বিষয়টা না একটা অদ্ভুত ধরনের। তাই বলছিলাম, মানে ওই স্বপ্নে দেখা ঘটনার প্রতি কারোরই তো বিশ্বাসযোগ্যতা থাকে না। হ্যাঁ, মানে তাই বলছিলাম আর কি। স্বপ্নে দেখা ঘটনা? কি দেখেছেন আপনি স্বপ্নে? আমি মানে স্বপ্নে দেখলাম জানেন, যে আমার ভাগ্নেকে কেউ মারতে আসছে।
হ্যাঁ, বিশ্বাস করুন, আমি আমি স্বপ্নে যা দেখি ঠিক তার একদিন পরেই সেই ঘটনা ঘটে। আমার দিদির যেদিন মৃত্যু হয়েছিল না, তার ঠিক একদিন আগেই না আমি সেটা দেখেছিলাম। জামাইবাবুর অ্যাক্সিডেন্টের ব্যাপারটা আমি স্বপ্নে দেখেছিলাম। এখন মানে পরশুদিন রাত্রে ঘুমের মধ্যে এক অদ্ভুত স্বপ্ন দেখলাম আমার ভাগ্নে মানে সুদর্শন তার ওই নিজের ঘরের খাটের ওপর ঘুমোচ্ছে, আর একজন আততায়ী এসে তার খাটের সামনে দাঁড়ালো। তার মুখে একটা কালো মুখোশ আঁটা, তার হাতের ছোড়াটা সে তুলে ধরেছে আর ওই ঘুমন্ত ভাগ্নের দিকে। এই স্বপ্ন যদি সত্যি হয় তবে সামনে ওর মহা বিপদ। হ্যাঁ, আপনি 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 দয়া করে বাঁচান বিরাজবাবু। আমি আপনার কাছে মিনতি করছি, দয়া করে আমার ভাগ্নিকে বাঁচান। আপনি শান্ত হন রাঘববাবু। দেখুন রাঘববাবু, যদিও এই ধরনের ঘটনাকে ঠিক বিশ্বাস করার কোনো কারণ থাকে না, তবুও আপনাকে এরকম উদ্বিগ্ন হতে দেখে বরং জিজ্ঞাসাই করছি। আপনি স্বপ্নে যদি এমনই দেখে থাকেন যে আপনার ভাগ্নে, কি যেন নাম বললেন আপনি, হ্যাঁ সুদর্শনবাবু, ওনার কোনো বিপদ হতে পারে, তবে আপনি সুদর্শনবাবুকে সে ব্যাপারে সাবধান করে দিচ্ছেন না কেন? আমার কথাও শুনবে না বিরাজবাবু। আমাকে ওর বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, আর আমার সাথে ও কোনো রকম সম্পর্কই রাখতে চায় না। আমাকে দেখলেই ও কেমন রেগে যায়। আমি তাই বাধ্য হই না আপনার শরণাপন্ন হয়েছি। দেখুন রাঘববাবু, আমি বুঝতে পারছি সুদর্শনবাবুর সাথে হয়তো আপনার কোনো রকম ঝগড়া হয়েছে বা কোনো কথা কাটাকাটি হয়েছে, যে কারণে উনি আপনার সাথে প্রায় কথা বলেন না। কিন্তু যেখানে আপনি ওনার বিপদের আশঙ্কা করছেন, বা বলা চলে উনি খুন হতে পারেন এমন আশঙ্কা করছেন, সেখানে আমার মনে হয় না যে ওনার আপনার কথা না শোনার কোনো কারণ থাকবে বলে। আপনি বুঝিয়ে বললে হয়তো তিনি ঠিকই বুঝতে পারবেন। আপনি তো ওনার মামা হন, ওনার আপনজন। বিরাজবাবু, আপনাকে তাহলে সমস্ত ব্যাপারটা খুলেই বলছি, নইলে হয়তো আপনি বুঝতে কিঞ্চিত অসুবিধে বোধ করবেন। আচ্ছা, আপনি নিশ্চয়ই ওই চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের নাম শুনেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই শহরের বুকে গড়ে ওঠা সেই বিরাট চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের নাম কে না শুনেছে? এ তো আমাদের শহরের গর্ব। কত মানুষেরই না কর্মসংস্থান হয়েছে সেখানে। সেই ইন্ডাস্ট্রিজের বর্তমান এমডি হলো আমার ভাগ্নে, অর্থাৎ সুদর্শন চৌধুরী। বলেন কি, আপনি বিশিষ্ট শিল্পপতি সুদর্শন চৌধুরীর মামা হন? হ্যাঁ বিশালবাবু, ওই আমার একমাত্র ভাগ্নে। এখন বিরাট কোম্পানির মালিক, প্রচুর নাম ডাক্তার। আসলে না, আমরা খুব গরিব ঘরেরই ছিলাম। জামাইবাবু ভালোবেসে দিদিকে বিয়ে করেছিল, সব ঠিকই ছিল। হঠাৎ বিয়ের 4 বছর হতে না হতেই জামাইবাবু অফিস থেকে বাড়ি ফেরার পথেই ওই গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। হ্যাঁ, জামাইবাবুর ওরকম অকালে চলে যাওয়াতে দিদি খুব ভেঙে পড়েছিল। তখন আমি দিদিকে যথাসম্ভব সান্ত্বনা দেওয়ার চেষ্টা করি। সুদর্শনের যখন ওই 5 বছর বয়স, তখনই দিদির ভয়ানক ক্যান্সার রোগ ধরা পড়ল। জামাইবাবুর টাকার অভাব ছিল না, তাই ভালো জায়গা থেকেই দিদির চিকিৎসা করানো হলো, বুঝলেন। কিন্তু বাঁচাতে পারলাম না, আমি বাঁচাতে পারলাম না। একসময় দিদিও আমাকে একা রেখে চলে গেল।
এরপর ভাগ্নের দায়িত্ব আর ওই অফিসের সব দায়িত্ব এসে পড়লো আমার উপর। জামাইবাবু বুদ্ধিমান মানুষ, তাই মারা যাওয়ার আগেই উইল করে রেখে গিয়েছিলেন যে উনি যদি কোনো কারণে মারা যান তবে তার সন্তানের 18 বছর বয়স না হওয়া পর্যন্ত ওই সব সম্পত্তি থাকবে ওনার স্ত্রী মানে আমার দিদির। কিন্তু দিদি যখন মারাই গেল তখন জামাইবাবুর এই বিরাট ব্যবসা তো আর ফেলে রাখা যায় না, কি বলেন? তাই আমি বুক ভরা আশা নিয়ে অপেক্ষা করতে লাগলাম কবে আমার ভাগ্নের ওই 18 বছর বয়স হবে, কবে ব্যবসার সমস্ত দায়িত্ব কাঁধে তুলে নেবে। ভাগ্নিকে পড়াশোনা শিখিয়ে জামাইবাবুর যোগ্য উত্তরাধিকারী করে তুলতে লাগলাম। ভাগ্নের যদি কোনো অসুবিধে হয় সেই কারণে আমি বিয়েও করলাম না, আমার নিজের বাড়িতেও ফিরে গেলাম না, জামাইবাবুদের বাড়িতেই থেকে গেলাম। এরপর সত্যি একদিন আমার ভাগ্নে পড়াশোনা শিখে মানে MBA কমপ্লিট করে বড় হয়ে মানুষ হয়ে উঠল। কোম্পানির দায়িত্ব সে নিজের কাঁধে তুলে নিল। কিন্তু তারপর কি যেন একটা ভেবে হঠাৎ করেই থেমে গেলেন রাঘববাবু। তারপর বললেন, আচ্ছা, আমার কথাগুলো শুনে আপনি বোধহয় খুব বিরক্ত হচ্ছেন, তাই না? ভাবছেন কে একজন এলো, হয়তো পাগলই হবে, হ্যাঁ এভাবে আপনার মূল্যবান সময় নষ্ট করছে। আসলে অনেকদিন মনের কথা কাউকে বলতে পারিনি তো, তাই আবেগের বশে পড়ে হয়তো একটু বেশি কথাই বলে ফেলছি। আপনার যদি আমার কথা শুনতে পছন্দ না হয় বা আমার কেসটা যদি না নিতে চান তবে আমি চলে যাচ্ছি বিরাজবাবু। আমার কোনো অসুবিধা হবে না। আরে না না রাঘববাবু, আপনার কথা শোনাতে আমার কোনো রকম অসুবিধে হচ্ছে না। যদি কোনো রকম অস্বস্তির কারণ হতো তবে আমি নিজেই আপনাকে বলতাম। আমি আসলে যাকে বলে একটু ঠোঁট কাটা ধরনেরই। তাছাড়া আমি তো কখনোই বলিনি যে আমি আপনার কেসটা নেব না। আর আপনার কেসটা নেব বলেই তো আমি আপনার কাছে সমস্ত ঘটনাটা বিশদে জানতে চাইছি। আসলে পুরো ব্যাপারটা ভালোভাবে জানতে পারলে আমারই তদন্তে সুবিধা হবে। আপনি নিঃসংকোচে আমাকে সবকিছু বলতে পারেন রাঘববাবু। ধন্যবাদ বিরাজবাবু। এরপর ওই জানেন তো, আমার সুদর্শন বিজনেসের দায়িত্ব নিজের কাঁধে নেওয়ার পর কোম্পানির বেশ ভালো রকমই উন্নতি হতে লাগলো। শিক্ষিত ছেলে তো, ব্যবসার বেশ ভালোই বোঝেও, কিন্তু ও হঠাৎ করে কেমন যেন পাল্টে যেতে লাগলো। সুদর্শনবাবু পাল্টে যেতে লাগলেন? কি ধরনের পরিবর্তন আপনি লক্ষ্য করতে লাগলেন ওনার মধ্যে? ধীরে ধীরে ওর আমার প্রতি না ভালোবাসাটা কমতে লাগলো। ও আমাকে সন্দেহ করতে শুরু করলো। সন্দেহ? ঠিক কি ব্যাপারে সন্দেহ? ও ভাবতে লাগলো আমি অফিসের টাকা চুরি করি, সুযোগের সদ্ব্যবহার করে আমি নাকি কোম্পানির তহবিল তদারক করছি। কিন্তু আপনি বিশ্বাস করুন বিরাজবাবু, জামাইবাবুর কোম্পানির টাকা পয়সার ওপর আমার কোনো লোভ ছিল না কোনো কালে। যদি সেরকমই ইচ্ছে থাকতো তবে তো সব ছেড়ে ছুড়ে দিয়ে ভাগ্নিকে কোলে পিঠে করে মানুষ করতাম। জামাইবাবুর কোম্পানিকে নিজের কোম্পানির মতন দেখাশোনা করে বাড়িয়ে তোলার চেষ্টা করলাম। কেন? কিন্তু ওকে এ কথা কিভাবে বোঝাবো? এরপর একদিন একটা হিসেবের গন্ডগোলের কারণে ও আমাকে সবার সামনে অপমান করলো। সবার সামনে ভীষণ বাজেভাবে অপমান করলো। ঘাত ধরে আমাকে অফিস থেকে বার করে দিল। জানেন বিরাজবাবু, বাড়িতেও ঢুকতে না বারণ করে দিলে। নিজের মামাকে কোম্পানির সমস্ত স্টাফেদের সামনে। চশমাটা খুলে হাত দিয়ে একবার
চোখের জল মুছে নিলেন রাঘববাবু। তারপর আবারও বলতে শুরু করলেন। বয়স হয়েছে তো, তার উপর ওই চোখের দৃষ্টি খারাপ, তাই তাই হিসেবে তো একটু গন্ডগোল হতেই পারে। তাই বলে যার জন্য নিজের জীবনের প্রায় সবটুকু এইভাবে শেষ করে দিলাম, সে যদি এইভাবে অপমান করে, হ্যাঁ, তবে এই দুঃখ কার সহ্য হয় বলুন তো? তাই আমি আর ওই বাড়িতে ফিরলাম না, চলে গেলাম নিজের সেই ভাঙাচোরা পৈতৃক বাড়িতে। সেখানেই থাকতে শুরু করলাম। ভেবেছিলাম আমার ভাগ্নে বোধহয় আমাকে নিতে আসবে, সব কথা ভুলে গিয়ে নিজের কৃতকার্যের জন্য আমার কাছে না ক্ষমা চেয়ে আমাকে আবার ওর বাড়িতে ফিরিয়ে নিয়ে যাবে। ও ছাড়া যেমন আমার আর কেউ নেই, তেমনি আমি ছাড়াও তো ওর আর কেউ নেই। কিন্তু মিথ্যেই আশা করেছিলাম, জানেন, ও আর কোনোদিনই আসেনি আমার কাছে। আমাকে ছাড়া ও বোধহয় ভালোই আছে। আর আপনি কোনোদিন আর ফিরে যাননি ওনার কাছে? না, আমিও কোনোদিন ফিরে যাইনি। প্রায় 4 মাস হয়ে গেল, জানেন, আমি আমার ভাগ্নের মুখ দেখিনি। কেনই বা আমি ওই বাড়িতে ফিরে যাব বলতে পারেন? যার জন্য যাব সে নিজে যদি আমাকে অবিশ্বাস করে, আমাকে পছন্দ না করে, তবে আর সেখানে গিয়ে কি লাভ? কিন্তু রাঘববাবু, আপনার সাথে যদি সুদর্শনবাবুর ইতিমধ্যেই কোনো যোগাযোগ নাই থাকে, তবে আপনি কিভাবে জানতে পারলেন যে ওনাকে কেউ মারতে চাইছে? ওই যে বললাম না, আমি স্বপ্নে ব্যাপারটা দেখতে পেয়েছিলাম। এর আগে দিদি জামাইবাবুর মৃত্যুও আমি স্বপ্নে দেখেছিলাম। আর আমার স্বপ্ন অনুযায়ী হয়তো আজ রাতেই আমার ভাগ্নের কোনো বিপদ হতে পারে। তাই ওর বাড়িতে এসে হয়তো ওকে মারার চেষ্টা করবে। হ্যাঁ, আমার বয়স হয়েছে, আমি একা ওই গুন্ডার সাথে পারবো কিভাবে? ও হয়তো খুব শক্তিশালী হবে। দেখুন, আপনার দুশ্চিন্তা যদি সত্যি হয় তবে আমাদের অবশ্যই সুদর্শনবাবুকে বাঁচানোর দরকার। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে একটা স্বপ্নের ওপর ভিত্তি করে কি কোনো কাজ করা উচিত হবে? তার মানে আপনারা কেসটা নেবেন না? আমাকে একটু ভেবে দেখার সময় দিন। আচ্ছা, আমাকে একটা কথা বলুন, আপনার ভাগ্নের বাড়িতে উনি ছাড়া আর কেউ থাকেন না? মানে কোনো চাকর বাকর? জামাইবাবু থাকতে ওই বাড়িতে অনেক লোকই কাজ করতো বটে, কিন্তু এখন মোটে 3 জন কাজ করে ওই বাড়িতে। একজন কাজের লোক, একজন রাঁধুনি, আর একজন ড্রাইভার। তবে ওরা সমস্ত কাজকর্ম সেরে রাতের বেলা না বাড়ি ফিরে যায়। রাতের বেলা সুদর্শন বাড়িতে একাই থাকে। ঠিক আছে রাঘববাবু, আপনি নিশ্চিন্তে বাড়ি চলে যান। আমি আপনাকে কথা দিচ্ছি, যদি সত্যি সুদর্শনবাবুর কোনো রকম বিপদের সম্ভাবনা থাকে তবে আমরা ওনার কোনো রকম বিপদ হতে দেব না। আর হ্যাঁ, সুদর্শনবাবুর বাড়ির ঠিকানাটা একটু দিয়ে যান। আচ্ছা, তবে আপনার ওই ফিসটা? সেটা নিয়ে আপনাকে চিন্তিত হতে হবে না রাঘববাবু। আমরা যদি দেখি আমরা সত্যিকারের কাজটা করতে পেরেছি, অর্থাৎ সুদর্শনবাবুর প্রাণ রক্ষা করতে পেরেছি, তখন তার কাছ থেকেই না হয় ফিসটা চেয়ে নেব। আর তিনি যদি নিতান্তই আমার ফিস দিতে অস্বীকার করেন, তখন তো আপনি আছেনই। অনেক ধন্যবাদ বিরাজবাবু, অনেক ধন্যবাদ আমাকে সাহায্য করার প্রতিশ্রুতি দেওয়ার জন্য। আমি তাহলে উঠলাম। নমস্কার। হ্যাঁ, নমস্কার, ভালো থাকবেন। আচ্ছা বিরাজ, তুই কি বলতো, সত্যি সুদর্শনবাবুকে কেউ মারতে চায় কি না চায়, তার কোনো রাইভাল আছে কি নেই,
তার কিছুই আমরা জানি না, তুই দুম করে ওনার কেসটা নিয়ে নিলি। একবার চেষ্টা করে দেখাই যাক না। বয়স্ক মানুষ আমার কাছে সাহায্য চেয়েছেন। তাছাড়া উনি তো আমাদের ফিসটা দিতে অস্বীকার করেননি। তাছাড়া একটা রাতেরই তো ব্যাপার। একটা রাত না হয় আমরা ওনার বাড়ির সামনে দাঁড়িয়ে ওনাকে পাহারাই দিলাম, তাতে কি হয়েছে? প্রত্যেক রাতে তো আর পাহারা দিতে যাব না। সে না হয় ঠিক আছে, কিন্তু নে আর কথা না বাড়িয়ে চটপট চল তো আমার সাথে, আমাদের কাজ শুরু করি। কাজ মানে? তুই কি এখন সুদর্শন বাবুর কাছে গিয়ে তাকে জিজ্ঞেস করবি নাকি সত্যিই তাকে কেউ মারতে চায় কি না? খেপেছিস নাকি? সুদর্শনবাবুর কাছে গেলে এখন হাজারো প্রশ্নের সম্মুখীন হতে হবে। তাছাড়া তুই তো শুনলি যে রাঘববাবুর সাথে সুদর্শনবাবুর কোনো সম্পর্ক নেই, আর আমি ওনার হয়ে তদন্ত করছি শুনলে উনি হয়তো আমাদের সাথেও কথাও বলবেন না। হয়তো এমনও হতে পারে যে তিনি আমাদের অপমান করে বসলেন, তখন তার কোনো শত্রু আছে কিনা বা আদৌ তাকে কেউ মারতে চায় কিনা তার কোনো ইনফরমেশনই তার কাছ থেকে আর পাওয়া যাবে না। তবে এখন কি করতে চাস তুই? একবার প্রদ্যুম্নর সাথে দেখা করতে হবে, বুঝলি? ওকে সব কথা খুলে বলতে হবে। প্রদ্যুম্নদা? তুই কি প্রদ্যুম্নদাকেও এর মধ্যে জড়াবি নাকি? তা নয় তো কি, ওর সাহায্য ছাড়া আমরা মাঝরাতে কারোর বাড়ির বাইরে দাঁড়িয়ে পাহারা দেব, আর কেউ দেখে ফেলে চোর পুলিশ ভেবে আমাদের জেলে পুরে দিলে তখন কে দেখবে? হ্যাঁ তখন রাত প্রায় 12:30। সুদর্শনবাবুর ঘরের দরজা চাবি দিয়ে খুলে নিঃশব্দে ঘরের মধ্যে ঢুকলো একজন মানুষ। মানুষটার গায়ে কালো কোট প্যান্ট, মুখে একটা ভয়ানক মুখোশ। চাবিটা হয়তো নকল চাবি। সুদর্শনের হয়তো তার ঘরের এই আগন্তুকের উপস্থিতি সম্পর্কে কিছুই জানা নেই। চুপিসারে সেই আততায়ী চলে গেল সুদর্শনের শোয়ার ঘরে, যেখানে বর্তমানে সুদর্শন ঘুমিয়ে আছে। আসন্ন বিপদের সম্পর্কে বিন্দুমাত্র আভাসও তার পাওয়ার কথা নয়। সেই আততায়ী তার পকেট থেকে ছোঁড়াটা বার করল। তারপর সেই ছোঁড়াটা সে উপরে তুলে ধরল। বোধহয় তার উদ্দেশ্য ছিল সেই ছোঁড়াটা ঘুমন্ত সুদর্শনের বুকে ঢুকিয়ে দেওয়া। ওখানেই থেমে যাও, নইলে এই রিভলভার থেকে গুলি বেরোতে 1 সেকেন্ডও সময় লাগবে না। হঠাৎ করে একটা গম্ভীর গলার আওয়াজ শুনতে পেয়ে সেই আততায়ী পেছনে তাকাতেই সে রীতিমতন অবাক হয়ে গেল। এ কি? পুলিশ? পুলিশ এখানে কোথা থেকে এলো? পুলিশকে কি খবর দিল? দিন মিস্টার, আপনার হাতের ছোড়াটা আমাকে দিয়ে দিন। রিভলভার হাতেই আততায়ীর সামনে এগিয়ে এসে কথাটা বলল প্রদ্যুম্ন রায়। পুলিশকে দেখে সেই আততায়ী এতটাই অবাক হয়ে গেছে যে তার হাত থেকে ছোঁড়াটা নিতে প্রদ্যুম্নর বেশি সময় লাগলো না। এ কি? আপনারা কারা? আর পুলিশ? আপনারা এই ঘরে কিভাবে ঢুকলেন? চেঁচামেচিতে তখন সুদর্শনের ঘুম ভেঙে গেছে। আর ঘুম ভাঙতে তার ঘরে এত লোকজন দেখে যথেষ্ট অবাক হয়েই কথাটা বলে উঠল সুদর্শন। প্রদ্যুম্ন আর সেই আততায়ী ছাড়াও সেই ঘরে উপস্থিত হয়েছে একজন কনস্টেবল, বিরাজ, বিশাল আর রাঘববাবু। কনস্টেবল, অ্যারেস্ট করো এনাকে।
প্রদ্যুম্নর কথাতে কনস্টেবল অ্যারেস্ট করল সেই আততায়ীকে। আপনারা আমার ঘরে সম্পূর্ণ আমার অজান্তে ঢুকলেন কিভাবে? ঘরের দরজা তো ভেতর থেকে লক করা ছিল। ও, বুঝেছি। এসব নিশ্চয়ই আপনার কাজ না মামাবাবু? কথা বলতে বলতে হঠাৎ করে রাঘববাবুর দিকে চোখ পড়তেই বেশ একটু বিরক্তি হয়েই কথাটা বলে উঠল সুদর্শন। আপনি নিশ্চয়ই এদেরকে নিয়ে... আপনি ওনাকে অযথা দোষারোপ করছেন সুদর্শন বাবু। ওনার আর আমাদের কারোরই আপনার ঘরে ঢোকার পেছনে কোনো অসৎ উদ্দেশ্য নেই, বরং আপনার ওনার প্রতি কৃতজ্ঞতা জানানো উচিত যে ওনার জন্যই আপনি আজ প্রাণে বেঁচে গেছেন। আপনার আজ কোনো ক্ষতি হয়নি শুধুমাত্র ওনার জন্যই। প্রাণে বেঁচে গেছি? ক্ষতি হয়নি? এসব আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। মানে থাক না বিরাজবাবু, ও যখন প্রাণে বেঁচেই গেছে। সুদর্শন বাবু, আপনার মামা আমাদের কাছে এসেছিলেন বলেই আপনাকে আমরা প্রাণে বাঁচাতে পেরেছি, নইলে এই ভদ্রলোক আপনাকে এতক্ষণে মেরেই ফেলতেন। কি তাই তো? আরে এবার আপনার মুখোশটা খুলে ফেলুন দাদা, আর ছদ্মবেশের কি দরকার? হ্যাঁ, কই দেখি 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 আপনার চাঁদ বদন কানা। কথাটা বলে প্রদ্যুম্ন সেই আততায়ীর মুখ থেকে মুখোশটা খুলে ফেলতে তার চেহারাখানা দেখা গেল। ৪৫-৫০ বছরের একজন মানুষ হবেন। চেহারায় তেমন বিশেষত্ব নেই, মাথায় টাক, মুখখানা দেখলে বেশ সরল সাদাসিধাই মনে হয়। কে আপনি? আপনাকে তো এই লাইনে নতুন বলে মনে হচ্ছে। হ্যাঁ, সুদর্শন বাবুকে কেন মারতে চেয়েছিলেন? আমার নাম কালু। বিশ্বাস করুন হুজুর, ওনার সাথে আমার কোনো শত্রুতা নেই। আমাকে তো শুধু এই কাজটা করতে বলা হয়েছিল, আর সেজন্যই তো আমাকে টাকা দেওয়া হয়েছিল। কে সুদর্শন বাবুকে খুন করার জন্য আপনাকে টাকা দিয়েছিল? হ্যাঁ, বিরাজ শান্ত হও। অপরাধীকে যখন একবার পেয়ে গেছি তখন তার মুখ থেকে কিভাবে কথা আদায় করতে হয় সেটা প্রদ্যুম্ন রায় খুব ভালো করেই জানে। কনস্টেবল, নিয়ে যাও থানায় ওকে। আমিও তবে চললাম। দাঁড়ান মামাবাবু। রাঘববাবু যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, এমন সময় তাকে থামালো সুদর্শন। এরপর তার কাছে এসে বলল, আমাকে ক্ষমা করে দিন মামাবাবু, আমি ভুল করেছিলাম। আজ আপনার জন্যই আমি প্রাণে বেঁচে গেছি, দয়া করে। রাঘববাবুর পায়ে হাত দিয়ে প্রণাম করতে যাচ্ছিল সুদর্শন, কিন্তু তার আগেই তাকে আটকে দিয়ে বুকে জড়িয়ে ধরলেন তিনি। আরে আরে কি করছো ভাগ্নে? তোমার স্থান আমার পায়ে নয় ভাগ্নে, আমার এই বুকে। আমাকে আপনি ক্ষমা করে দিন মামাবাবু। আমি হয়তো আপনাকে অনেক অপমান করেছি, কিন্তু আজ আপনি... আমি সেসব অপরাধের কথা কিছুই মনে রাখিনি। ছোটরা তো না জেনে অনেক ভুল করতেই পারে, কিন্তু তা কি বড়দের গায়ে মাখলে চলে? আপনাদের এই মামা ভাগ্নের অটুট বন্ধন দেখে মন ভরে গেল সুদর্শন বাবু। আশা করি আপনাদের এই বন্ধনের মধ্যে আর কোনো ভাঙন ধরবে না। কিন্তু মামাবাবু, আমি এখনো পর্যন্ত একটা কথা বুঝতে পারলাম না। আমাকে যে আজ রাতে কেউ অ্যাটাক করতে আসবে সেটা আপনি বুঝলেন কিভাবে? কেউ কি আপনাকে কোনো সংবাদ দিয়েছিল এই ব্যাপারে? না ভাগ্নে, আমি আসলে স্বপ্নে দেখেছিলাম। স্বপ্নের মধ্যে দেখেছিলাম যে তোমাকে কেউ মারতে এসেছে তোমার ঘরে। শুধুমাত্র স্বপ্নে দেখি আপনি এতটা উদ্গ্রীব হয়ে গিয়েছেন আর বাঁচাতে ছুটে এসেছেন? হ্যাঁ, সবই মায়ার টান সুদর্শন বাবু। আপনার মামা আপনাকে সত্যিকারের ভালোবাসেন বলেই তিনি স্বপ্নের মধ্যে আপনার বিপদ দেখতে পেয়েছেন, আর আমার কাছে দৌড়ে গিয়েছিলেন সাহায্যের জন্য। আর ভালো কথা, আমি কিন্তু কোনো পুলিশের লোক নই, আমি একজন প্রাইভেট ইনভেস্টিগেটর মাত্র। আমার নাম বিরাজ সেন। উনি সকালবেলা আমার কাছে গিয়েছিলেন, আর এই সমস্ত কথা তিনি বলেছিলেন আমাকে। শুরুতে ওনার কথা একটু অবিশ্বাস করলেও ওনার কথাতে অসম্মত হইনি আমি।
আর সেই কারণেই হয়তো আমাদের প্রচেষ্টাতে আমরা আপনাকে এই যাত্রায় বাঁচাতে পেরেছি। আপনাকে অশেষ ধন্যবাদ বিরাজবাবু। মামাবাবুর কথা শুনে যে আমার প্রাণ বাঁচিয়েছেন, সেই কৃতজ্ঞতা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। মামাবাবু হয়তো আপনার ফিজটা দেননি। যদি না দিয়ে থাকে, আপনার ফিজটা আমি কালই সকাল 10টা নাগাদ আপনার অফিসে গিয়ে দিয়ে আসবো। আচ্ছা সুদর্শনবাবু, এই নিন আমার ভিজিটিং কার্ড। এতেই আমার বাড়ি ওরফে অফিসের ঠিকানাটা দেওয়া আছে। আর রাঘববাবু, আমরা তাহলে এখন আসলাম, কেমন? এখন থেকে আপনারা মামা ভাগ্নেতে একসাথে থাকবেন। সব কিছু তো মিটমাট হয়েই গেছে। আয় বিশাল। পরের দিন সকালবেলা থানায় বসে প্রদ্যুম্নর সাথে চা খাচ্ছে বিশাল আর বিরাজ। বুঝলে বিরাজ, কালুকে জেরা করে আসল অপরাধীর নাম জানতে পেরে গেছি। হ্যাঁ, কে সে যে সুদর্শনবাবুকে মারতে চেয়েছিল? হ্যাঁ, ওই সুদর্শনবাবুর বিজনেস রাইভেল পরিতোষ বসাক। সুদর্শনবাবুর সাথে বিজনেসে পেরে উঠছিল না বলে নাকি ওই কালুকে টাকা দিয়ে বাড়িতে পাঠিয়েছিল সুদর্শনবাবুকে মারার জন্য। ওই পরিতোষ বাবুকে, মানে পরিতোষ পোশাক, যার নাম কালু বলেছিলেন, তাকে অ্যারেস্ট করেছেন কি? না, উনি নাকি বিজনেসের কাজে বাইরে গেছেন। আজ বিকেলে ফিরবেন। এখন দেখা যাক। আমার মনে হয় ওসব বিজনেসের কাজ টাজ কিছুই নেই। আসলে উনি এসব ঝামেলা থেকে নিজেকে সরিয়ে রাখতে চেয়েছিলেন, তাই বাইরে চলে গেছেন। মানে সুদর্শনবাবুর মার্ডার হলে উনি যাতে কোনোভাবে ফেসে না যান, তাই আর কি। তবে উনি শহরে এলে আমরা ওকে অ্যারেস্ট করার ব্যবস্থা করছি। তবে আর কি, সব ঝামেলা তো মিটেই গেল। সুদর্শনবাবুও বেঁচে গেলেন, আর ওনাকে যারা মারার চেষ্টা করেছিল তারাও সবাই ধরা পড়ে যাবে। না বিশাল, আমার মনে হয় না সব ঝামেলা মিটে গেছে। আমার মনে হচ্ছে কিছু একটা গন্ডগোল রয়েই গেছে। গন্ডগোল? কেমন গন্ডগোলের কথা বলছো তুমি? মানে সুদর্শনবাবুর উপর কি আবার প্রাণঘাতী হামলার কোনো সম্ভাবনা আছে? সেটা নিশ্চিতভাবে বলতে পারছি না, তবে একটা সমস্যা তো নিশ্চয়ই আছে, সেটা অবশ্যই বলতে পারি। বিরাজের কপালে চিন্তার ভ্রুকুটি খেয়াল করলো বিশাল। বিরাজ আবারও বলল, আচ্ছা প্রদ্যুম্ন, তুমি সুদর্শনবাবুর ঘরের ডান দিকের দেওয়ালে ঝোলানো ওই ফটো ফ্রেমটা খেয়াল করেছিলে? কই, না তো। মানে কেন, ওই ছবিটা আবার কি করলো? ওই ছবিটাই আমাকে ভাবাচ্ছে প্রদ্যুম্ন। সত্যি তোমরা গোয়েন্দারা সব ব্যাপারে বেশি চিন্তা করো। একটা ছবি, সেটা নাকি তোমার মাথা খারাপ করছে। সত্যি তুমি পারো বটে। বেশ একটু বিরক্তির ভাব করেই কথাটা বলে উঠল প্রদ্যুম্ন। আর ঠিক তখনই থানার ল্যান্ড ফোনটা বেজে উঠল। হ্যালো, কে বলছেন? থানার বড়বাবু বলছি, বলুন। কি বললেন? খুন হয়েছে? নদীর ধারে লাশ পাওয়া গেছে? কে খুন হয়েছে? হোয়াট? ওকে ওকে, আমি এখনই আসছি। প্রদ্যুম্ন, তোমাকে হয়তো বেরোতে হবে, আমরাও চলি। সুদর্শনবাবুর আসার সময় হয়ে গেল, 10টা তো প্রায় বাজতেই চলল। একটু দাঁড়াও, আমি তো যাবই, কিন্তু আমার সাথে তুমিও চলো স্পটে। কেন? হঠাৎ আমি যাব কেন? আমি চাই তুমিও আমার সাথে গিয়ে দেখবে, চলো কে খুন হয়েছে, বুঝলে? নদীর ধারে পড়ে রয়েছে একটা লাশ। কেউ তাকে ছুঁড়ে দিয়ে মেরে নদীর জলে ভাসিয়ে দিয়েছিল। আচ্ছা, এই লাশটা তোমাদের নজরে কখন এসছে? স্থানীয় এক লোককে কথাটা জিজ্ঞেস করলো প্রদ্যুম্ন। এই তো কয়েক ঘন্টা আগে বাবু, সকালবেলা নদীর ধারে লাশটা ভাসতে দেখা গিয়েছিল। সকালবেলা?
তার মানে কি কালকে রাতের বেলা খুন ভাগ্নে, আমার আমার ভাগ্নে, এ কি হলো তোমার? হ্যাঁ, এ কি হলো? বেশ সন্দিহানভাবে বিরাজ কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই হাউমাউ করে চিৎকার করে একেবারে সুদর্শনের লাশের সামনে চলে এলো রাঘববাবু। কি অবস্থা হলো তোমার? এই দৃশ্য দেখবো বলে কি ছোটবেলা থেকে তোমাকে কোলে পিঠে করে মানুষ করেছি। হ্যাঁ, এই ইন্সপেক্টর সাহেব, ইন্সপেক্টর সাহেব, ওকে ওকে আমি বাঁচাতে পারলাম না, বাঁচাতে পারলাম না। আমি ওকে, আমার দেখার স্বপ্ন আমি আমি মিথ্যে করতে পারলাম না, মিথ্যে করতে পারলাম না। রাঘববাবু, আপনি শান্ত হন, আপনি শান্ত হন, এভাবে ভেঙে পড়বেন না, আপনি শান্ত হন একটু। আচ্ছা রাঘববাবু, কাল রাতের বেলা তো আপনি সুদর্শন বাবুর সঙ্গেই ছিলেন, তাহলে ওনাকে এইভাবে মারল কে? কাল রাতের বেলা তো কিছু হয়নি। কাল রাতে আমি ওর ঘরেই শুয়েছিলাম। কত গল্প হলো আমার ওর সাথে। সকালবেলা ঘুম থেকে উঠে ও নিজে ব্রেকফাস্ট করে নিজেই ড্রাইভ করে অফিসে গেল। আমাদের বাড়ির কাজের মেয়েটাও দেখেছে। আমিও তো যেতে চাইলাম ওর সাথে, কিন্তু ও আমাকে যেতে বারণ করেছিল। বলেছিল অনেকদিন বাড়ির বাইরে ছিলাম, আজকে দিনটা একটু রেস্ট নিয়ে নিই, কাল থেকে আবার আমার সাথে অফিসে যাবে। কিন্তু কিন্তু তার মানে অফিসে যাওয়ার সময়ই কেউ ওকে মেরেছে, কিন্তু দিনের আলোতে তাকে মেরে এইভাবে নদীর জলে ভাসালো কিভাবে? আর তার গাড়িটাই বা কোথায় গেল? রাঘববাবু, সুদর্শনবাবুর ডেড বডিটা পোস্টমর্টমের ব্যবস্থা করতে হবে। আপনি যদি একটু কাইন্ডলি আমাদের কোঅপারেট করেন। হ্যাঁ, নিশ্চয়ই। আরে আরে, এইগুলো কি? রাঘববাবুর কথা শেষ হওয়ার আগেই মৃত সুদর্শনের হাতের দিকে ইশারা করে কথাটা বলল বিরাজ। সুদর্শন বাবুর হাতে ওই কালো কালশিটে পড়া দাগগুলো খেয়াল করেছো প্রদ্যুম্ন? কোন দাগগুলো? কই, এগুলো তো খেয়াল করিনি। গ্লাভসটা দেখি তো। আমার মনে হচ্ছে অনেকক্ষণ ধরে বেঁধে রাখার কারণে এই দাগগুলো পড়েছে। হ্যাঁ, ব্যাপারটা হয়তো তুমি ঠিকই ধরেছো। তার মানে ওকে কেউ বেঁধে রেখে মেরে ফেলেছিল। না জানি ওকে কত কষ্ট দিয়েই না মেরেছে। হায়, আমি যদি থাকতাম তবে তোমার এই অবস্থা কিছুতেই হতে দিতাম না, কিছুতেই না। রাঘববাবু, আপনি প্লিজ একটু শান্ত হন। আপনি আপনি এখন বাড়ি যান, আমরা বডি পোস্টমর্টমের ব্যবস্থা করছি, ঠিক আছে? প্রদ্যুম্ন, আমরা তাহলে আসি। বিকেলে তোমার সাথে দেখা করে সব খবর নেব। চল বিশাল। ও হ্যাঁ, ভালো কথা, সুদর্শনবাবুর বিজনেস রাইভাল, কি যেন নাম বললে তুমি? হ্যাঁ, পরিতোষ বসাক, ওর ওপর নজর রেখো। ও কিন্তু এই কেসটাতে বেশ গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি হতে চলেছেন। বিকেল তখন 5:30। বিরাজের বাড়িতে বসে তখন চা খাচ্ছে প্রদ্যুম্ন, সাথে বিশালও আছে। কি ব্যাপার বলো তো প্রদ্যুম্ন? থানায় কোনো কথা না বলে তুমি হঠাৎ আমার বাড়িতে আসতে চাইলে কেন? কেসটা তো ধীরে ধীরে বেশ জটিল হয়ে উঠছে। হ্যাঁ, পোস্টমর্টম রিপোর্ট বলছে সুদর্শনবাবু খুন হয়েছেন কাল রাত 10টা থেকে 10:30টার মধ্যে, কিন্তু কাল রাত 12:30টার সময় আমরা সুদর্শনবাবুর সাথে তার বাড়িতে কথা বললাম। এটা কিভাবে সম্ভব হতে পারে সেটাই তো বুঝতে পারছি না। তবে কি যার ডেড বডিটা আমরা পেয়েছি সে সুদর্শনবাবু নয়? সেটা অবশ্য হতে পারে, কারণ ওই ডেড বডি থেকে আমরা এমন কোনো আইডেন্টিটি পাইনি যা থেকে নিশ্চিতভাবে বলা যেতে পারে যে তিনি সুদর্শন চৌধুরী। একমাত্র তার মামার রাঘববাবুর কথাতেই সেটা বোঝা গেছে। তাই যদি হয়ে থাকে তবে সুদর্শনবাবু কোথায় গেলেন? রাঘববাবু তো বললেন তিনি সকালবেলা বাড়ি থেকে গাড়ি নিয়ে বেরিয়ে গিয়েছেন। রাঘববাবু এ ব্যাপারে কি বলছেন?
আর তোমরা কি ওই গাড়িটার কোনো সন্ধান পেয়েছো যেটা নিয়ে সুদর্শনবাবু বেরিয়েছিল? এইখানেই তো অবাক করার বিষয়টা ঘটেছে। রাঘববাবু সন্দেহ করছেন যে মারা গেছে সে নাকি আসলে তার ভাগ্নে সুদর্শন নয়, সুদর্শনের মতো দেখতে অন্য কেউ। কারণ সুদর্শনবাবু সকালবেলা বেরিয়েছেন গ্রে কালারের একটা শার্ট পরে, আর যে ডেড বডিটা আমরা পেয়েছি তার পরনে ছিল সাদা কালারের শার্ট। তাই তিনি মনে করছেন যে ও সুদর্শন নয়, তার ভাগ্নে সুদর্শন হয়তো অন্য কোথাও আছে এবং বেঁচে আছে। তাই নাকি? হ্যাঁ, তিনি বলছেন যে সকালবেলা সুদর্শনবাবুর মৃত্যুর খবর শুনে তিনি নাকি এতটাই শোকাহত হয়ে গেছিলেন যে সেই ব্যাপারটা তার মাথাতেই আসেনি। আর সুদর্শনবাবুর সেই গাড়িটারও তো খোঁজ আমরা কোথাও পাইনি। আচ্ছা, সেই গাড়িটার নম্বর জেনে নিয়েছো তো? হ্যাঁ নিশ্চয়ই, গাড়িটার সন্ধান চালাচ্ছি আমরা। তবে আমার কি মনে হয় জানো, সেই গাড়িটার সন্ধান পেলেই হয়তো জীবিত সুদর্শনবাবুর সন্ধানও আমরা পেয়ে যেতে পারি। ওই লাশ যদি সুদর্শনবাবুর লাশ না হয়ে থাকে, তবে ও কে? আর তাকে মারলই বা কে? আর সুদর্শনবাবুরই বা হঠাৎ এরকম নিখোঁজ হওয়ার কারণ কি? আচ্ছা, ওই পরিতোষ বসাক কি শহরে এসেছে? হ্যাঁ, ওনাকে আসার সাথে সাথেই অ্যারেস্ট করা হয়েছে। আর ওখানে তো আরেক টুইস্ট, পরিতোষবাবু তো সম্পূর্ণই ডিনাই করেছেন। উনি তো বলছেন উনি কালু নামে কাউকেই চেনেন না, আর উনি কাউকে সুদর্শনবাবুকে মারার জন্যও পাঠাননি। হতে পারে সুদর্শনবাবুর সাথে পরিতোষবাবুর বিজনেসের দিক দিয়ে তেমন বনিবনা চলছে না, কিন্তু তিনি কাউকে মারার কথা নাকি স্বপ্নেও ভাবতে পারেন না। এটা সম্পূর্ণভাবে তাকে ফাঁসানোর জন্যই নাকি বলা হয়েছে। হতে পারে তিনি হয়তো মিথ্যে কথা বলছেন। ধরা পড়ার পর সকল অপরাধীই তো নিজের অপরাধকে অস্বীকার করার চেষ্টা করে। কালু তো নিজে ওনার কথা বলেছেন। এত মানুষ থাকতে উনি পরিতোষবাবুর নামই বা বলতে যাবেন কেন? না বিশাল, ব্যাপারটা যতটা সহজ ভাবছিস হয়তো ততটা সহজ নয়। আচ্ছা প্রদ্যুম্ন, তোমাকে একটা রিকোয়েস্ট করব, তুমি কি সেটা রাখবে? কি রিকোয়েস্ট? আমি ওই কালুর সাথে কথা বলতে চাই, সম্পূর্ণ একা। কালু? ওই কালুর সাথে তোমার আবার কি কথা থাকতে পারে? ও তো যা বলার আমাকেই বলে দিয়েছে। তবুও আমি একবার তার সাথে কথা বলতে চাই। তোমাকে কিন্তু একটু ব্যবস্থা করে দিতেই হবে। আমার মনে হয় কালুবাবু আমাদের থেকে কিছু একটা গোপন করছে বা কিছু অসত্য বলছে। ওই কালুর মাধ্যমেই আমরা হয়তো আসল অপরাধীকে খুঁজে বার করতে পারবো। রাত তখন 8:15। একটা ভাঙাচোরা গ্যারেজের মধ্যে এসে উপস্থিত হয়েছে প্রদ্যুম্ন, বিশাল আর বিরাজ। কালু এই জায়গাটার কথাই বলেছিল, তাই না প্রদ্যুম্ন? হ্যাঁ তাই তো বলেছিল। এখন সালাম ইন্সপেক্টর সাহেব। হঠাৎ করে একটা গম্ভীর গলার আওয়াজ শুনতে পেয়ে ওরা তিনজন পেছনে তাকিয়ে দেখল মধ্যবয়স্ক একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে সেখানে। লোকটার চেহারা কেমন একটা গুন্ডাদের মতন। এই গরিব মানুষের গ্যারাজে হঠাৎ কি মনে করে ইন্সপেক্টর সাহেব? আব্বাস খান, আমরা তোমাকে অ্যারেস্ট করতে এসেছি। তোমার উপর খুনের দায় রয়েছে। তাই নাকি? তা এই সরল সাদা সিধা মানুষটার উপর কার খুনের দায় পড়লো তার নামটা একটু জানতে পারি কি? আর আমার বিরুদ্ধে অভিযোগই বা কে করলো? সুদর্শন চৌধুরী, বিশিষ্ট ইন্ডাস্ট্রিয়ালিস্ট সুদর্শন চৌধুরীকে খুন করেছো তুমি। কে সুদর্শন? আমি সুদর্শন নামে কাউকে চিনি টিনি না। বটে, থানায় নিয়ে আচ্ছা করে ধোলাই দিলে সব কথা বেরিয়ে পড়বে। আমার নাম প্রদ্যুম্ন রায়। অপরাধের মুখ থেকে কিভাবে কথা আদায় করতে হয় সেটা আমি ভালো করেই জানি। ইন্সপেক্টর সাহেব, আপনার গায়ে এই পুলিশের উড্ডিটা না থাকলে দেখিয়ে দিতাম আব্বাস খান কি জিনিস। তাই নাকি? না প্রদ্যুম্ন, মাথা গরম করিস না। তুই থামবে রাজ। এসব 2 টাকার মস্তানদের কিভাবে শায়েস্তা করতে হয় সেটা প্রদ্যুম্ন রায় খুব ভালো করে জানে। বিরাজ বাধা দিতে চেয়েও বাধা দিতে পারল না। প্রদ্যুম্ন তার পুলিশের উর্দি, কোমরে বাঁধা বেল্ট আর খাপসহ রিভলভার বিশালের হাতে ধরিয়ে দিল। এই তোরা কোথায় আছিস? একটু এদিকে আয় তো।
আব্বাস খানের কথা শেষ হওয়ার আগেই হঠাৎ করে কোথা থেকে আব্বাস খানের বয়সী 6 জন সন্ধ্যা মতন লোক এসে হাজির হলো তাদের 3 জনের সামনে। তারা বোধ হয় আব্বাস খানের সাকরেত হবে। প্রত্যেকের হাতেই লাঠি, চেন, হকি স্টিক রয়েছে। কি ইন্সপেক্টর সাহেব, ওদের দেখে ভয় পেয়ে গেলেন নাকি? আব্বাস খান প্রদ্যুম্ন রায় ভয় পাওয়ার ছেলে নয়। তাই নাকি? এই তোরা এই ইন্সপেক্টর সাহেবের একটু ভালো করে খাতির যত্ন করতো। আব্বাস খানের ইশারা পাওয়া মাত্রই সেই 6 জন গুন্ডা একসাথে ঝাঁপিয়ে পড়ল প্রদ্যুম্নর ওপর। বেগতিক বুঝে বিরাজও প্রদ্যুম্নকে সাহায্য করতে সেই গুন্ডাদের উপর ঝাঁপিয়ে পড়ল। বিশাল ভালোভাবেই জানে বিরাজ ক্যারাটে প্রশিক্ষণপ্রাপ্ত। নিশ্চিত রূপে সে এই গুন্ডাদের সাহায্য করতে পারবে। কয়েক মিনিটের মধ্যেই প্রদ্যুম্ন আর বিরাজ মিলে সেই গুন্ডাদের একেবারে কাবু করে দিল। 6 জন দশাশয় চেহারার সাকরেতকে এইভাবে মার খেয়ে পড়ে থাকতে দেখে আব্বাস দারুণ ঘাবড়ে গেল, আর সে দৌড়ে সেই স্থান থেকে পালাতে চাইল। এই কোথায় যাচ্ছিস? তারা বলছি। কথাটা বলেই প্রদ্যুম্ন তাকে ধরতে তার পেছন পেছন দৌড় লাগালো। আব্বাস বেশি দূর দৌড়তে পারল না। কিছুক্ষণের মধ্যেই প্রদ্যুম্ন ধরে ফেলল তাকে। পালি আর যাবি কোথায় শয়তান? হ্যাঁ, ধরা যে তোকে পড়তেই হতো। তখন রাত 11:15। হঠাৎ করে সুদর্শনের ঘরের টেলিফোনটা বেজে উঠল। সেই ঘরে তখন রাঘববাবু শুয়েছিলেন, হয়তো ঘুমিয়েও পড়েছিলেন। প্রাণের চেয়েও প্রিয় ভাগ্নের মৃত্যুতে তিনি যথেষ্ট শোকাহত হয়ে পড়েছেন। হ্যালো হ্যালো মামা, আমি সুদর্শন বলছি। আমি বেঁচে আছি মামা। সুদর্শন? ফোনের ওপার থেকে কথাটা শুনে বেশ হতবাক হয়ে গেলেন রাঘববাবু। কে কথা বলছে তার সাথে এখন ফোনে? সে কি সত্যিই সুদর্শন? গলার আওয়াজটা তো সুদর্শনের মতনই, কিন্তু তা কিভাবে হতে পারে? তবে কি যে মারা গেছে সে সুদর্শন নয়? তার ধারণায় কি তবে ঠিক? সে তবে অন্য কেউ? মামা, আমি এসে গেছি মামা, তুমি দরজাটা খোলো মামা। হ্যাঁ 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 হ্যাঁ, হ্যালো। রাঘববাবু কিছু বলার আগেই ফোনটা কেটে গেল। আধ মিনিটের মধ্যেই তাদের বাড়ির কলিং বেলটা বেজে উঠল। তবে কি ফোনের সেই ব্যক্তি যে নিজেকে সুদর্শন বলে পরিচয় দিয়েছে সেই এসেছে বাড়িতে? কিন্তু সে যদি সত্যি সুদর্শন না হয়ে থাকে? ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে কিছু একটা বার করে নিজের প্যান্টের পকেটে ঢুকিয়ে নিলেন রাঘববাবু। এরপর তিনি দরজাটা খুলতে গেলেন। ও মামা, আই লাভ ইউ মামা। দেখো আমি ফিরে এসেছি। রাঘববাবু দরজাটা খুলতেই খুশিতে তাকে জড়িয়ে ধরল সেই আগন্তুক, যাকে দেখতে অবিকল সুদর্শনের মতন। কে 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 তুমি? হ্যাঁ, কে 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 তুমি? না না, তুমি
তুমি আমার সুদর্শন হতে পারো না। না না, তুমি আমার সুদর্শন হতে পারো না। মামা, আমাকে চিনতে পারছো না? দেখো, আমি তোমার ভাগ্নি। তুমি যাকে ছোট থেকে কোলে পিঠে করে মানুষ করেছো। তুমি তুমি মিথ্যে বলছো, তুমি মিথ্যে বলছো অসীম। মামা, এটা তুমি কি বলছো? আর অসীমকে? বেশি বেশি অভিনয় করার চেষ্টা করো না। তবে আমি নই। হ্যাঁ, তবে আমি নই। এই পিস্তল কথা বলবে, এই পিস্তল কথা বলবে। ওই বস্তুটাকে সযত্নে নিচে নামিয়ে রাখুন। আপনার সব জারিজুরি ধরা পড়ে গেছে। রাঘববাবু তার পকেটে থাকা পিস্তলটা নিয়ে সেই অসীম নামের ব্যক্তির কপালে ঠেকিয়েছিলেন, আর ঠিক তখনই অসীমের পেছন থেকে কেউ একজন কথা বলে উঠল। এই গলার আওয়াজটা রাঘববাবুর পরিচিত। তিনি তাকিয়ে দেখলেন বিরাজ, বিশাল আর প্রদ্যুম্ন এসে উপস্থিত হয়েছে সেখানে। অভিনয়টা কি ও করছে নাকি আপনি? আপনি তো বেশ ধুরন্ধর অভিনেতা মশাই। সমানে অভিনয় করে চলেছিলেন আমাদের সাথে। হ্যাঁ, নিন ওটা। প্রদ্যুম্ন রুমাল দিয়ে রাঘববাবুর হাত থেকে পিস্তলটা নিয়ে নিলেন। কনস্টেবল, গ্রেফতার করো এদেরকে। প্রদ্যুম্নর কথাতে বিরাজের পাশে থাকা কনস্টেবল দুজন এগিয়ে এলো অসীম আর রাঘববাবুর দিকে। রাঘববাবু, প্ল্যানটা হয়তো আপনি ভালোই বানিয়েছিলেন, কিন্তু আপনি হয়তো এটা ভুলে গিয়েছিলেন যে আপনি যার কাছে এসেছিলেন সে সাধারণ কেউ নয়, ডিটেকটিভ বিরাজ সেন। কনস্টেবল দুজন যখন অসীম আর রাঘববাবুর হাতে হাত করা পড়াচ্ছিল, রাঘববাবুর মুখে তখন কোনো কথা নেই। পরের দিন সকালবেলা বিরাজের বাড়িতে বসে তখন চা খাচ্ছে প্রদ্যুম্ন আর বিশাল। ও মিস্টার ডিটেকটিভ, এবার আমাকে তাহলে পুরো কেসটার ব্যাপারে বিশদে বলুন তো দেখি। প্রথম থেকে এই কেসটা এত জটিলতা ধারণ করেছে যে তোমার মুখে সবটা না শুনলে না কিছুতেই ভালো মতো বোঝা যাচ্ছে না, বুঝলে? হ্যাঁ, আমি তো শুরুর থেকে বিরাজের সাথেই ছিলাম, কিন্তু আমিও এই ব্যাপারটা সম্পর্কে প্রায় কিছুই বুঝতে পারিনি বললেই চলে। ঠিক আছে, তোরা যখন এতই উৎসুক তখন তোদের কৌতূহল আমি মেটানোর চেষ্টা করছি। এবার তাহলে মূল ঘটনাতে ফিরে আসা যাক। রাঘববাবুকে দিয়েই শুরু করা যাক না হয়, কারণ এই কাহিনীর প্রধান চরিত্র তিনি, সেটা নায়ক চরিত্র হোক বা খল চরিত্র। তা তিনি যখন প্রথম আমার কাছে এসেছিলেন তখন ওনাকে আমি ঠিক মতন বুঝতে পারিনি। আসলে উনি হচ্ছেন একজন লোভী আর স্বার্থপর গোছের মানুষ। দিদি জামাইবাবুর মৃত্যুর পর তাদের সমস্ত সম্পত্তি তিনি দখল করতে চেয়েছিলেন। হয়তো তার জামাইবাবুকেও তিনি লোক মারফত অ্যাক্সিডেন্ট করিয়েছিলেন, তবে সেই ঘটনার কোনো প্রমাণ আমাদের কাছে নেই। তাই সেই ঘটনার কথা চেপে যাওয়া যাক। ওনার দিদির মৃত্যুর পর তার আর এই সম্পত্তির মাঝে একমাত্র কাঁটা হয়ে দাঁড়ালো তার ভাগ্নি সুদর্শন। সুদর্শন বাবুর বাবা মারা যাওয়ার আগে তার সমস্ত সম্পত্তি তার ছেলের নামেই লিখে দিয়ে গিয়েছিলেন। সুদর্শন বাবু তখন বালক ছিলেন, তাকে মেরে ফেলাও যাবে না, তাহলে যে এই অগাধ সম্পত্তি চলে যাবে ট্রাস্টে। তা অনেক বুদ্ধি করে রাঘববাবু একটা প্ল্যান করলেন। তিনি সুদর্শন বাবুর বাড়িতে এলেন আর তাকে ভালোবাসার মিথ্যে নাটক চালিয়ে যেতে লাগলেন। সেই সাথে তিনি ব্যবসার দায়িত্বও নিজে হাতে সামলাতে লাগলেন এবং সেই বিজনেস থেকে মনের সুখে টাকা আত্মসাৎ করতে লাগলেন। এরপর অনেক বছর কেটে গেল। সুদর্শনবাবু ধীরে ধীরে বড় হলেন এবং তিনি ধীরে ধীরে বিজনেসের দায়িত্ব নিজের হাতে সামলাতে শুরু করলেন। এবার বিজনেসের দায়িত্ব নিতেই তিনি বুঝতে পারলেন যে রাঘববাবু টাকার গরমিল করছেন এবং সেই কারণে তিনি একদিন অপমান করে রাঘববাবুকে অফিস থেকে বের করে দিলেন। তা এই অপমান রাঘববাবুর সহ্য হলো না এবং তার মনের মধ্যে প্রতিশোধের আগুন জ্বলে উঠল। তিনি ঠিক করলেন সুদর্শনবাবুকে আর বাঁচিয়ে রাখা যাবে না,
কিন্তু উইল অনুযায়ী সুদর্শন মারা গেলে সমস্ত সম্পত্তি ট্রাস্টে চলে যাবে। তবে যার জন্য এত কিছু, এত বছর ধরে এত মিথ্যে ভালোবাসার অভিনয় করা, সবই তো বৃথা হয়ে যাবে। আর তাছাড়া তিনি মারা গেলে সব দোষ তো রাঘববাবুর ওপরেই পড়বে, কারণ সুদর্শনবাবু ছিলেন অত্যন্ত ভালো মানুষ। তার তেমন কোনো শত্রু ছিল না বললেই চলে, একমাত্র বিজনেসের ব্যাপারে ওই পরিতোষবাবু ছাড়া। তাই অনেক বুদ্ধি করে তিনি একটা অদ্ভুত পরিকল্পনা বানালেন। এ ব্যাপারে তিনি সাহায্য নিলেন তার বন্ধু আব্বাস খানের। আব্বাস খান, যিনি একজন গ্যারেজের মেকানিক হিসেবে সকলের কাছে পরিচিত হলেও আড়ালে অনেক 2 নম্বরী কাজের সাথে যুক্ত। আর আব্বাস খান তার কাজে সহায়ক হিসাবে নিল অসীম আর কালুকে। অসীমবাবু মানে যাকে দেখতে একদম সুদর্শনবাবুর মতন ছিল, তাকে টাকার লোভ দেখিয়ে কাজের জন্য রাজি করানো হলো। তার কাজটা যে আসলে কি ছিল সে ব্যাপারে পরে আসা যাক, আপাতত কালুর কথা বলা যাক। কালু যে অসহায়তার কারণে পরিস্থিতির শিকার হয়েছে তা হলো তার স্ত্রীর ক্যান্সার ধরা পড়েছে। আর তিনি বেসরকারি অফিসে সিকিউরিটি গার্ডের যে চাকরিটা করতেন, অফিস বন্ধ হয়ে যাওয়ায় সেই চাকরিটা তিনি হারিয়েছেন। তাই স্ত্রীর চিকিৎসার খরচ জোগাতে আব্বাস খানের কথাতে তিনি রাজি হয়ে গিয়েছিলেন। আর তার কাজটা যে কি ছিল সেটা তো তুমি ভালো করেই জানো প্রদ্যুম্ন, কারণ কালুর সাথে যখন আমি কথা বলছিলাম তখন তো তুমি আমার সামনেই ছিলে। হ্যাঁ মানে, কিন্তু আমি এটা বুঝলাম না, ও আমার কাছে একরকম বললো আর তোমার কাছে কি আরেক রকম বললো, এমনটা কেন? মানে ও তো আমার কাছেও সব স্বীকার করতে পারতো। প্রদ্যুম্ন, ও তোমার কাছে যেটা বলেছিল সেটা ওকে শেখানো ছিল। তোতা পাখির মতনই ওর শেখানো বলেই তোমাকে উগড়ে দিয়েছে। আর আমাকে যেটা বলেছে সেটা যে প্রকৃত সত্য ঘটনা, সেটার প্রমাণ তো তুমি নিজেও পেয়েছ। আসলে কোনো কোনো সময় কাঠিন্য দিয়ে যে কাজ হয় না, কোমলতা দিয়েই সে কাজ করা সম্ভব হয়। কাঠ কাটতে কুড়ুল বা করাতের প্রয়োজন হয়, আর কাজ কাটতে লাগে হিরে। তুমি ওকে ভয় দেখিয়ে কথা আদায় করার চেষ্টা করেছ, আর আমি ওর সাথে সুন্দর ব্যবহার করে ওর কাছ থেকে কথা আদায় করার চেষ্টা করেছি মাত্র, আর তাতেই কাজ হয়েছে। ও আমাকে গড় গড় করে সমস্ত সত্যি কথা বলে ফেলেছে। আসলে কালুর কাজ ছিল ওই দিন রাতের বেলা সুদর্শনবাবুর বাড়িতে যাওয়া আর সুদর্শনবাবুকে খুন করার একটা মিথ্যা অভিনয় করা। পুলিশ এসে সুদর্শনবাবুর খুনের চেষ্টার অভিযোগে তাকে গ্রেফতার করবে, আর পুলিশ যদি কিছু জিজ্ঞেস করে তবে তিনি পরিতোষবাবুর নাম বলে দেবেন, আর সমস্ত দোষটাই গিয়ে পড়বে পরিতোষবাবুর উপরে। এ তো গেল কালুবাবুর কথা, কিন্তু অসীমবাবুর এখানে কাজ কি ছিল? যাকে একদম সুদর্শনবাবুর মতন দেখতে ছিল, তার তো এখানে আমি কোনো ভূমিকাই দেখতে পাচ্ছি না। আমরা যে রাতে সুদর্শনবাবুর বাড়িতে গিয়ে কালুবাবুকে ধরেছিলাম, সে রাতে আমরা সুদর্শনবাবুর সাথে কথা বলিনি, বলেছিলাম অসীমবাবুর সাথে। ও মাই গড, কি বলছো তুমি এটা? হ্যাঁ প্রদ্যুম্ন, আমি ঠিকই বলছি। সে রাতে অসীমবাবুই সুদর্শন সেজে আমাদের সাথে কথা বলেছিলেন, আর সুদর্শনবাবু তখন বন্দি অবস্থাতে ছিলেন আব্বাস খানের গ্যারেজে। সেই রাতেই আব্বাস খান খুন করেছিলেন সুদর্শনবাবুকে, আর পরের দিন ভোরবেলাতে কোনো এক সময় তাকে ফেলে দিয়েছিলেন নদীর জলে। কিন্তু বিরাজ, আমি তো এটা বুঝতে পারছি না যে আব্বাস খানের যদি সুদর্শনবাবুকে মারারই হতো, তবে তাকে বন্দি করে এতদিন গ্যারেজের মধ্যে রাখার কি প্রয়োজন ছিল? আর ওই অসীমের, তারও তো বা ওই সুদর্শন সেজে ওখানে অভিনয় করার কি প্রয়োজন ছিল? আসলে রাঘববাবুর প্রয়োজন ছিল সুদর্শনবাবুর সম্পত্তির, কিন্তু সুদর্শনবাবু যে সহজে তার মামাকে সম্পত্তি লিখে দেবে না সেটা তিনি ভালোভাবেই জানতেন। তাই তিনি আব্বাস খানকে দিয়ে কিডন্যাপ করালেন সুদর্শনবাবুকে। কোথায় কিভাবে সুদর্শনবাবু কিডন্যাপড হয়েছিলেন সেটা আমি বলতে পারবো না, সেটা একমাত্র আব্বাসই বলতে পারবে। যাই হোক, সুদর্শনবাবুকে বন্দি করে তাকে নানাভাবে অত্যাচার করে
হয়তো ভয় দেখিয়ে তার কাছ থেকে লিখিয়ে নিয়েছিলেন সমস্ত সম্পত্তি, আর কাজ মিটে যাওয়ার পর তাকে মেরে ফেলা হয়। তবে এখানে অসীমবাবুর ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ। হঠাৎ এইভাবে সুদর্শনবাবু গায়েব হয়ে গেলে বাড়ির কাজের লোক বা অফিসের স্টাফদের সন্দেহ হতে পারে। তাই যে সময়টা সুদর্শনবাবু বন্দী ছিলেন সেই সময়টা তার বাড়িতে এবং অফিসে তার ভূমিকায় অভিনয় করেছিলেন অসীমবাবু। আর এই পুরো প্ল্যানটার মাস্টার মাইন্ড ছিলেন রাঘববাবু। কিন্তু বিরাজ, এই রাঘববাবুই তো আমাদের কাছে এসেছিলেন, বলেছিলেন তিনি নাকি স্বপ্নে দেখেছিলেন তার ভাগ্নের বিপদ। তেমন হলে তিনি আমাদের কাছে আসলেন কেন? এই ছোট্ট ব্যাপারটা তোর মাথায় না ঢুকলে তুই আর গোয়েন্দার অ্যাসিস্ট্যান্ট হলি কি করে? তিনি আসলে জানতেন যে সুদর্শনবাবুর মৃত্যু ঘটলে সমস্ত দোষটা তার উপরেই পড়বে, যেখানে মামা ভাগ্নের সম্পর্কটা মোটেই ভালো ছিল না। তাই তিনি আমাদের কাছে এসেছিলেন, যাতে আমাদের মাধ্যমে পুলিশের কাছে যায় যে তিনি তার ভাগ্নেকে ঠিক কতটা ভালোবাসেন, আর তিনি পুলিশের সমস্ত সন্দেহ থেকে দূরে থাকতে পারেন। ওইদিকে তিনি বন্দী সুদর্শনের কাছ থেকে সমস্ত সম্পত্তি লিখিয়েও নিলেন, আর যতদিনে পুলিশ এটা নিয়ে দ্বন্দ্বে থাকবে যে খুন হওয়া ব্যক্তি আসলে সুদর্শন নাকি অন্য কেউ, ততদিনে তিনি সমস্ত সম্পত্তির মালিক হয়ে বসবেন। কিন্তু বিরাজ, সেদিন যে সুদর্শনবাবু, না মানে তোর কথা অনুযায়ী অসীমবাবু গাড়ি নিয়ে বাড়ি থেকে বেরোলেন, তারপর তিনি গেলেন কোথায়? তিনি সোজা গিয়েছিলেন আব্বাস খানের গ্যারেজে। সেই গ্যারেজে আব্বাস খান গাড়ির সমস্ত পার্টস খুলে ফেলেছিল, যাতে সেই গাড়িটা পুলিশ আর খুঁজে না পায়। যদিও এটা নিছকই আমার অনুমান, তবে এটাই হয়তো ঠিক। এরপর অসীমবাবু আবার সুদর্শনের ভেগ ছেড়ে চলে গিয়েছিলেন তার নিজের আস্তানাতে, যেখান থেকে প্রদ্যুম্ন তাকে গ্রেফতার করল। আর তাকে কাজে লাগিয়েই আমরা রাঘববাবু মানে ওই রাঘব বোয়ালকে ধরতে পারলাম। বিরাজ, সত্যি মানতেই হবে তোমার যথেষ্ট বুদ্ধি আছে। ভবিষ্যতের একজন দুধে গোয়েন্দা হওয়ার উপযুক্ত তুমি। আচ্ছা প্রদ্যুম্ন, তোমার মনে আছে পরের দিন সকালবেলা আমি তোমাকে একটা ফটো ফ্রেমের কথা বলেছিলাম? হ্যাঁ, কথাটা অবশ্য তুমি বলেছিলে বটে, কিন্তু তাতে কি বোঝা যায়? প্রদ্যুম্ন, তুমি ছবিটা দেখোনি বলে সেটা খেয়াল করোনি। ছবিটিতে সুদর্শনবাবুর কপালের বাঁ দিকে একটা ছোট কালো তিল ছিল। তিলটা অত্যন্ত ছোট, সাধারণ মানুষ দেখলে হয়তো খেয়াল করতো না, তবে আমার নজরে ওই তিলটা পড়েছিল। কিন্তু যার সাথে আমি কথা বলেছিলাম তার সেই স্থানে কোনো তিল ছিল না। আমার তখনই একটু সন্দেহ হয়েছিল, কিন্তু ওই ছোট তিলের ব্যাপারটা নিয়ে আমি অত মাতামাতি করলে অপরাধীর খেলাটা তখন ঠিক মতন ধরতে পারতাম না। তবে তখনই যদি রাঘববাবুকে ধরে ফেলতাম, তবে হলেও হতে পারত যে সুদর্শনবাবুকে প্রাণ হারাতে হতো না। না, তাও বা কিভাবে হতো? সুদর্শনবাবু তো আগেই মারা গিয়েছিলেন। যা হবার হয়ে গেছে। তবে আবারও বলছি, মানতেই হবে বিরাজ, ইউ আর দ্য গ্রেট। তোমার বুদ্ধির সামনে আমার মতো দুধে ইন্সপেক্টরও কিন্তু হার মানল। তবে সত্যি কথা বলতে রাঘববাবুর বুদ্ধিরও কিন্তু যথেষ্ট প্রশংসা করতে হয়। তার ওই বানানো স্বপ্ন দেখার ব্যাপারটা শুনে আমিও প্রথমে ওনার কথা বিশ্বাস করে নিয়েছিলাম। তারপর ধরো ওনার ওই রাতে একদম পারফেক্ট অভিনয়, বোঝাই গেল না তিনি নিজের ভাগ্নের সাথে নয় বরং অন্য কারোর সাথে কথা বলছেন। তবে অধিক বুদ্ধিমানেরাও মাঝে মাঝে একটু ভুল করেন। তার প্রথম ভুলটা হলো সেই দিন রাতেই সুদর্শনবাবুকে মেরে ফেলা। যদি তিনি আরও একদিন পরে তার ভাগ্নেকে খুন করাতেন, তবে তাকে ধরাটা আর একটু মুশকিল হয়ে যেত। তারপর ধরো ওই ফটো ফ্রেমটা দেওয়াল থেকে না সরানো, যা দেখেই তো আমার মনে সন্দেহ হয়েছিল। কিন্তু বিরাজ, একটা কথা,
এত সকালে আবার কে ফোন করলো? হয়তো কোনো ক্লায়েন্ট হবে, দাঁড়া আমি ধরছি। এই বলে বিরাজ নিজেই দরজার কাছে থাকা ফোনটা ধরতে গেল। হ্যালো, ইয়েস, ডিটেকটিভ বিরাজ সেন স্পিকিং।